আজকে আমরা যে টপিকটা দিয়ে ক্লাস স্টার্ট করব সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট ডিসপোজাল। ডিসপোজাল মানে কি? নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া, ইউজ করা শেষে সেটাকে এখন আমি ডিসপোজ করে নষ্ট হয়ে যাবে সেই প্রোডাক্টের ক্ষেত্রেও করব, যেটা ইউজেবল না এখন আর আমরা ইউজ করতে পারছি না সেটার ক্ষেত্রেও করব, আমরা আর ইউজ করতে চাচ্ছি না সেই প্রোডাক্টের ক্ষেত্রেও করতে পারি। এখন ডিসপোজালটা কি কয় ধরনের হয়? 3 ওয়েজে আমরা যে কোনো একটা অ্যাসেট প্ল্যান্ট, যেহেতু আমরা প্ল্যান্ট অ্যাসেট ডিসপোজালের ক্ষেত্রে বলছি তো সেইটার एग्जांपल দিয়েই বলবো। আমরা প্ল্যান্টের ক্ষেত্রে ডিসপোজাল কয় ওয়েতে করতে পারি? 3 ওয়েজে আমরা ডিসপোজাল করতে পারি। একটা হচ্ছে রিটার্নেন্ট, সেকেন্ড ওয়ান হচ্ছে সেল, থার্ড ওয়ান হচ্ছে এক্সচেঞ্জ। সেলিং এর মাধ্যমে আমরা ডিসপোজাল কিভাবে করি সেটা আমরা একটু হলেও জানি, মোটামুটি আইডিয়া আছে, কিন্তু রিটার্নমেন্টটা কি আর এক্সচেঞ্জটা কি? আগে আমরা সেলটা যেহেতু জানি সেলটা একটু ডিসক্রাইব করি। সেলটা হচ্ছে আমরা যখন একটা অ্যাসেট ইউজ করার পর আরেকজনকে কি করে দিব? সেল করে। সিম্পল। সেটা এমনও হতে পারে যে ইউজেবল পর্যায়ে আছে, ইউজ করা যায়, সেটা পরবর্তীতে অন্য কোনো ওনার সেটা ইউজ করতে পারবে যারা পারচেজ করে নেয়, কিন্তু মেইনলি আমরা কোন কারণে সেল করে দেই, এখন এটা আমাদের আর কোনো কাজে আসছে না বা আমাদের ফার্দার আপডেটের যে ভার্সনটা চলে এসেছে সেটা আমাদের প্রয়োজন। মোবাইলের ক্ষেত্রে একটু চিন্তা করেন, আপনারা কোনো একটা মোবাইল পারচেজ করেছেন, আপনাদের ইচ্ছা আছে আপনারা 2 ইয়ার্সের বেশি ইউজ করবেন না, সো 2 ইয়ার্স ইউজ করার পর মোবাইলটা কি কখনো একেবারে নষ্ট হয়েছে? এমন কিন্তু আছে যে মোবাইলটা পুরোপুরি ঠিক, কিন্তু আমরা কি করছি? ফার্দার ভার্সনকে সেল করছি। এটা হচ্ছে সেল, মানে মোটামুটি ইউজেবল আছে, এখন অন্য কেউ এটা ইউজ করবে। সেল। সো হোয়াট ইজ রিটার্নমেন্ট? রিটায়ারমেন্ট ইউজ করার শেষে সেটাকে এখন ওই যে যেখানে ভাগার সেখানে ফেলে দিতে ফেলে দেওয়া হয়। আমরা যখন সেল করছি তখন ওই অ্যাসেটটা তখন ওই পর্যায়ে পর্যন্ত কিন্তু ইউজ করার উপযোগী আছে। আমরা পরবর্তীতে যার কাছে সেল করে দিব ওই পার্সনটাকে ইউজ করতে পারবে, বাট রিটায়ারমেন্ট যে অ্যাসেটগুলো করা হয় ওই অ্যাসেটের অবস্থাতে এতটাই শোচনীয় থাকে যে সেটা কোনোভাবে আর কি করা যায় না, ইউজ করা যায় না। রিটায়ারমেন্ট বলতে একদমই বাজে অ্যাসেটের অবস্থা। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে রিটায়ারমেন্ট এই অ্যাসেটগুলো করা হয়, কিন্তু এই অ্যাসেটগুলো রিটায়ারমেন্ট করার মাধ্যমেও কিছু টাকা পাওয়া যায়। সেটা কিভাবে? এই ক্লাসরুমে যতগুলো চেয়ার আছে, এই চেয়ারগুলো যদি আমরা একেবারে ভেঙে ফেলি, ছোট ছোট পার্টসে ডিভাইড করে ফেলি, এখান থেকে কিছু আমরা কি পাবো? হ্যাঁ, এক্স্যাক্টলি, এই ওয়ার্ডটাই কিন্তু আসে, কেজি দরে বিক্রি করে দেওয়া। ঠিক আছে, আমরা চেয়ারগুলো বিভিন্ন পার্টসে ডিভাইড করে এই লোহাগুলো সেল করতে পারি, আর মানে লোহা সেকশন থেকে আর কিছুই আসবে না বেসিক্যালি। এটাকে বলা হয় রিটার্নমেন্ট। দেখেন কি লিখেছে স্লাইডে, ইকুইপমেন্ট ইজ স্ক্র্যাপড অর ডিসকার্ডড। একেবারে স্ক্র্যাপ করে সেটা কি করে দেওয়া হয়? কেজি দরে সেল করে দেওয়া হয়। এই যে টাকাটা পাওয়া যায় এটা রিটার্নমেন্টের মাধ্যমে পাওয়া যায়। সেল বুঝলাম, রিটার্নমেন্ট বুঝলাম, হোয়াট ইজ এক্সচেঞ্জ? এক্সচেঞ্জ করে দিলে সেটা কিভাবে হয়? একটু জোরে एग्जांपल দেন তো। এভাবে হয় না, एग्जांपल দিয়ে বুঝান। মানে কোন কিছু একটা দিলাম তার বিনিময়ে একটা জিনিস দিলাম, মানে মোবাইল কি হবে? মানে আমি एग्जांपल দিলাম। আচ্ছা আচ্ছা, সাউন্ড ডাউন, সাউন্ড করা যাবে না। ঠিক আছে, एग्जांपल দিয়েছেন, एग्जांपल দিতে দিতে তো আর্গুই করে ফেলা যাবে না, সবকিছু দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ফার্নিচারের ক্ষেত্রে হয়, যে কোনো মেশিনের ক্ষেত্রে হয়, সবকিছু ক্ষেত্রে এক্সচেঞ্জ হয়। এক্সচেঞ্জটা কিভাবে হয়? মোবাইলের एग्जांपल দিয়ে আমি সেলটা বুঝালাম, মোবাইলের एग्जांपल দিয়ে আমি এক্সচেঞ্জটা বুঝাই। ধরেন কোন একটা কোম্পানির কাছে আপনি গেলেন যারা এরকম অফার দিচ্ছে যে আপনার পুরনো কোনো একটা এরকম সেট, ফর এক্সাম্পল বলটন এরকম আপনাদের অফার দিচ্ছে। কি অফার দিচ্ছে? পুরাতন যদি কোনো সেট আপনাদের থাকে সেটা আপনারা যদি সেল করতে চান, সার্টেন একটা পার্সেন্টেজ আপনাদের বাদ দিয়ে নতুন একটা প্রোডাক্ট কি করা হবে? আপনাদের দেওয়া হবে। সেটা কিভাবে হতে পারে? আপনাদের কাছে একটা মোবাইল সেট আছে যেটা আপনারা 30,000 দিয়ে কিনেছিলেন, সেটা এখন আপনি বলটনের কাছে 10,000 দিয়ে সেল করে দিন, কিন্তু আপনি বলটনের কাছ থেকে 50,000 দিয়ে একটা মোবাইল কিনবেন। 50,000 হচ্ছে মোবাইলের সেলিং প্রাইসটা, কিন্তু যেহেতু আপনি পুরোনো একটা ফোন তাকে দিলেন যেটা আপনি 10,000 টাকা দিয়ে সেল করবেন, তখন আপনার আলটিমেটলি নতুন মোবাইল ফোনের প্রাইসটা কত দিতে হবে? 40,000
এটাই হচ্ছে কি এক্সচেঞ্জ। ঠিক আছে, মানে কি আমি আমার একটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে তার সাথে কিছু অ্যামাউন্ট অ্যাড করে আমি নতুন একটা প্রোডাক্ট নিতে পারি। প্রোডাক্ট তো ইউজেবল হতে হবে। সরি, যে প্রোডাক্টটা সেল করব সেটা একদম অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। এমনও হতে পারে আপনি আপনার এমন কোনো প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন যেটার এগেইনস্টে আপনি তারও একটা ইউজেবল প্রোডাক্ট দিচ্ছেন, কিন্তু আপনার তখন এই প্রোডাক্টটা দরকার। মানে বেসিক্যালি এক্সচেঞ্জ করা হয় কার কোনটা প্রয়োজন সেটার ভিত্তিতে। ঠিক আছে, আচ্ছা দেখেন সেলে কি লেখা আছে, ইকুইপমেন্ট ইজ সোল্ড টু অ্যানাদার পার্টি। ওকে ফাইন, আমরা এখন নেক্সট স্লাইডে যাব। এই তিনটাতে কারো কোনো সমস্যা আছে? রিটার্নমেন্ট, সেলার, এক্সচেঞ্জ। আমরা এখন ডিরেক্টলি ম্যাথে চলে যাব। আমরা বেসিক্যালি এই পোরশনটাতে দেখব একটা প্ল্যান্ট অ্যাসেট কিভাবে ডিসপোজ করা হয়, ডিসপোজালটা কিভাবে হয় সেটার আমরা জার্নাল এন্ট্রি শিখব। আমরা প্ল্যান্ট অ্যাসেট ডিসপোজালের বেসিক্যালি কি শিখব? জার্নাল এন্ট্রিগুলো কিভাবে দেওয়া হয় সেটা। আমরা প্রথমে ম্যাথটা পড়ব, দেন আমি পার্ট বাই পার্ট সবকিছু আপনাদেরকে এক্সপ্লেন করছি। প্রথমটা দেখেন কি লেখা আছে, Gomez Company retires its delivery equipment which cost $41,000. Accumulated depreciation is also $41,000 on this delivery equipment. No salvage value is received. এটা A number question বলছে। একটা জিনিস আপনারা পুরোপুরি মাথায় রাখবেন, যখনই প্ল্যান্ট অ্যাসেট ডিসপোজালের জার্নাল দিবেন দুইটা এন্ট্রি মাস্ট। সেটা হচ্ছে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অলওয়েজ ডেবিট হবে, আর যে ইকুইপমেন্টটা আপনি সেল করে দিচ্ছেন বা আপনি ডিসপোজাল করে দিচ্ছেন সেটা ক্রেডিট হবে। চোখ পুরো বন্ধ রেখে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট। এটা হচ্ছে ডিসপোজালের ক্ষেত্রে। ডিসপোজালের ক্ষেত্রে আমরা কি করছি, আমাদের যে অ্যাসেটটা সেটা ডিসপোজাল করে দিচ্ছি। কিন্তু এটা আমরা কেন করব? জার্নাল এন্ট্রি এটা কেন করব সেটা বলছি। জার্নাল এন্ট্রি আমরা অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট আর প্ল্যান্ট অ্যাসেটটা ক্রেডিট কেন করব? আচ্ছা, প্ল্যান্ট অ্যাসেটের কথা আগে একটু বলি। আমরা যখন পারচেজ করেছিলাম তখন অ্যাসেট ইনক্রিজ হওয়ার কারণে আমরা প্ল্যান্ট অ্যাসেট ডেবিট করেছিলাম না? কারণ আমরা জানি অ্যাসেট ইনক্রিজ হলে কি হয়, ডেবিট হয়। এখন যদি ওই অ্যাসেটটাই আমরা ডিসপোজ করে দিই, আমাদের আর ওনারশিপটা না থাকে, তাহলে ওই অ্যাকাউন্টটা ক্লোজ করার জন্য আমাদের রিভার্স অ্যাকাউন্ট দিতে হবে না? কি করতে হবে তাহলে? ওই সিমিলার অ্যামাউন্ট দিয়ে ওই অ্যাসেটটা আমাদের ক্রেডিট করে দিতে হবে। ক্রেডিট কেন করছি সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা ডেবিট দেখাচ্ছি আর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট দেখাচ্ছি থ্রুআউট দ্য ফুল ইউজফুল লাইফ, রাইট? তাহলে আমরা যখন ইউজফুল লাইফটা ডান করে ফেলবো, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট যেটা দেখাচ্ছিলাম সেই অ্যাকাউন্টটা ক্লোজ করার জন্য এর এগেইনস্টে আমরা আবার রিভার্স একটা এন্ট্রি দিব, যেটা হচ্ছে ওই পুরো অ্যাসেটটা ইউজফুল লাইফ জুড়ে যতটুকু ডেপ্রিসিয়েশন হয়েছে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন করে সেটা আমরা ডেবিট করি। কারণ আমরা কি ডেপ্রিসিয়েশন যখনই ধরেছিলাম সেটা ক্রেডিট দিয়েছি, এখন যেহেতু অ্যাসেটটা নেই আমরা অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য রিভার্স এন্ট্রি দিয়ে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করেছি। ওকে, এখন আমরা বলতে পারি অ্যামাউন্ট কত। এই দুটো কিন্তু মাস্ট হচ্ছে, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হচ্ছে মেশিনারি অর ইকুইপমেন্ট অর প্ল্যান্ট অ্যাসেট যেটাই থাকুক না কেন সেটা ক্রেডিট হচ্ছে। আপনাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, আপনার যে অ্যাসেটটা সেটার প্রাইসটা কত, কস্টিং প্রাইসটা কত দেওয়া থাকবে। আবার মাঝামাঝি ইনডিরেক্টলিও বলা থাকতে পারে, সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করে বের করা লাগবে। এই নাম্বার ম্যাথটাতে আমাদের অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আর অ্যাসেটের কস্টিংটা কি ডিরেক্টলি দেওয়া আছে না? কত? ওই যে which cost 41,000। তাহলে আমরা এই জন্য ইকুইপমেন্ট 41,000 ডিরেক্টলি কি করে দিব, ক্রেডিট করে দিব, আর আমাদের অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন বলা আছে 41,000 যেটা আমরা কি করে দিচ্ছি, ডেবিট করে দিচ্ছি। এই এন্ট্রিটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আই হোপ ইটস ক্লিয়ার টু অল অফ ইউ। তাহলে আমরা এখন বি নাম্বার ম্যাথডে যাব। Assume the same information. In
ইনফরমেশন সব সেম, জাস্ট একটা পোর্শনে ডিফারেন্স আছে, সেটা হচ্ছে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ 39,000 টাকা। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 39,000। এর আগেটাতে কত ছিল? 41। আমাদের ডেবিট সাইড আর ক্রেডিট সাইড অলওয়েজ ইকুয়াল হতে হয় না? কিন্তু এই এন্ট্রিটা যদি আমরা দেই, ইকুয়াল কি হবে? কোন সাইডে কম থাকবে? ডেবিট সাইডে কম থাকবে, কারণ অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা 41,000 দিয়েছিলাম, এখন কত দিচ্ছি? 39,000। কত টাকা কম হবে? 2,000 কম হবে, যেটা কোন পাশে দিতে হবে আমাদের? ডেবিট পাশে দিতে হবে, কিন্তু আমরা কোন ভাবে দিব এবং কেন দিব? আমাদের অ্যাসেটটা ছিল কত টাকার? 41, কিন্তু আমরা ইউজ করেছি কত টাকার? 30 days। তাহলে যে 2,000 টাকার আমরা ইউজ করতে পারতাম, ইউজ করিনি, এটা আমাদের লস না? এই জন্য লস অন ডিসপোজাল এই নামে আমরা কি করব? ডেবিট করে দেব। ঠিক আছে? আচ্ছা, আমরা যখন গেইন করি তখন আমাদের কি হয়? ডেবিট হয় নাকি ক্রেডিট হয়? গেইন করা হয় ক্রেডিট হচ্ছে, আর লস হয়ে গেলে কি? ডেবিট হয়। এই কারণে এই যে এখানে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা 39,000 ধরেছি, 2,000 এর আমরা অ্যাসেটটা ইউজ করতে পারিনি, আমাদের লস হয়েছে, এই কারণে আমরা কি করব? লস অন ডিসপোজাল ডেবিট করে দেব 2,000। 2,000 প্লাস 39,000 41,000 হয়েছে। টু সাইডস আর ইকুয়াল। এখন এই যে দেখেন এখানে লস অন ডিসপোজাল নিচে দেখিয়েছে, আপনারা ডেবিট গুলো একসাথে লিখে দেন ক্রেডিটে লিখবেন। শুরুতেই লিখবেন লস অন ডিসপোজাল বা অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটা এসে লিখতে পারেন। ডেবিট দুটো একসাথে। হ্যাঁ, ডেবিট দুটো একসাথে লিখবেন। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন 39,000, লস অন ডিসপোজাল 2,000 ডেবিট, আর ইকুইপমেন্ট 41,000 ক্রেডিট। খাতায় লিখেন, সবাই খাতায় লিখেন। সবাই খাতায় লিখেন। এ আর বি নাম্বারটাতে কারো কোনো কনফিউশন আছে? দিস ম্যাথ ইজ ডান। এখন আমরা তাহলে নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথে যাওয়ার আগে আমরা একটা বিষয় একটু শিখব। সেল অফ প্ল্যান্ট অ্যাসেট যখন সেল করি, সব সময় আমাদের কি প্রফিটে আমরা সেল করি? এমন না, আবার মাঝে মাঝে কি হয়? লসে সেল করা হয়। দুইটাই হতে পারে, গেইন হতে পারে, লস হতে পারে। কখন কোনটা হয়? ইফ প্রফিটস এক্সিড দ্য বুক ভ্যালু। ফুল যে প্রসেসটা, এই যে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন করলাম, সেল করলাম, ক্যাশ পেলাম, এই ফুল প্রসেসিং যদি বুক ভ্যালুটা এক্সিড করে, বুক ভ্যালুর চাইতে যেই দামে আমরা কস্টিং প্রাইস, বুক ভ্যালু মানে কি? অ্যাসেটের কস্টিং প্রাইস। কস্টিং প্রাইসটা যদি এক্সিড করে তখন আমরা কি ধরবো? গেইন অন ডিসপোজাল। যেই টাকা হওয়ার কথা ছিল, ফর এক্সাম্পল একটা অ্যাসেট 50,000, কিন্তু সেটা ডিসপোজ করে দেওয়ার মাধ্যমে বা সেল করে দেওয়ার মাধ্যমে আমরা কি পাচ্ছি? 50,000 এর বেশি অ্যামাউন্ট পাচ্ছি। তার মানে কি আমরা গেইন করছি না অ্যাসেট সেল করার মাধ্যমে। আর যদি বুক ভ্যালু যেটা কম আসে, সেই ক্ষেত্রে আমরা কি ধরবো? লস অন ডিসপোজাল। যদি আগেরটা দিয়ে এটা एग्जांपल দিই, তাহলে দেখেন এখানে বুক ভ্যালু কত ছিল? 41,000, কিন্তু ফুল প্রসেসিং এর মাধ্যমে আমরা দেখলাম যে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন 39,000 এসেছে, বুক ভ্যালু চাইতে কম টাকা এসেছে। দ্যাট মিন্স আমাদের লস অন ডিসপোজাল। সিমিলারলি আমাদের গেইন অন ডিসপোজালও হতে পারে। হ্যাঁ বলেন, কি কোশ্চেন? একসাথে লিখবেন। হ্যাঁ, সেটাই বলেছি যে লস অন ডিসপোজাল ডেবিট 2,000, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট 39,000, আর একটু রাইট সাইডে দিয়ে আপনারা ইকুইপমেন্ট 41,000। এখন তাহলে আমরা এই ম্যাথটাতে চলে আসি। Chang Company sells office equipment on September 30, 2081. $20,000 ক্যাশ। তাদের একটা ইকুইপমেন্ট ছিল যেটা তারা কি 20,000 ক্যাশে সেল করে দিয়েছে। The office equipment originally cost 72,000.
তাহলে বুক ভ্যালু কত ছিল? $72,000 as of January 1, 2018. Had accumulated depreciation 42,000. Accumulated depreciation কত? 42,000. Prepare the journal entries to record the sale of the equipment. আমি কোন দুইটা কাজ প্রথমেই করতে বলেছি? Accumulated depreciation, debit or credit? আর credit কোনটা হবে? Credit কোনটা হবে? Equipment. চোখ বন্ধ করে অ্যামাউন্ট ছাড়া ডেবিট ক্রেডিট সাইডে লিখতে হবে। Accumulated depreciation debit, একটু গ্যাপ রাখবেন, গ্যাপ দিয়ে দিবেন। Accumulated depreciation debit and equipment credit. Amount লিখতে হবে না, আমি আগে বলবো তারপর লিখবেন। লিখেছেন সবাই লিখবো? আচ্ছা, কোশ্চেনে ইকুইপমেন্টের বুক ভ্যালু কত দেওয়া আছে? তাহলে এইখানে 72,000 দিয়েই আমরা ক্রেডিট করব। তাহলে ইকুইপমেন্ট 72,000 ক্রেডিট পাশে লিখতে হবে। 72,000 ক্রেডিট। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত বলা আছে? 42,000। এটাও লিখতে হবে। এখানে আরেকটা ইনফরমেশন আছে। সেল করা হচ্ছে কত টাকা দিয়ে? 20,000 ক্যাশ। আমরা যদি ক্যাশ পাই, ডেবিট পাশে যাবে না ক্রেডিট পাশে যাবে? তাহলে 20,000 ক্যাশ ডেবিট পাশে দিয়ে দেন। ক্যাশ পেলে তো ডিফল্ট ডেবিট। ক্যাশ যদি ইনফ্লো হয় ক্যাশ তাও তো 10,000 তাও না লিখেন, হ্যাঁ থাকবে। সেটা করতে হবে গেইন অর লস, সেটা তো আপনাদের ক্যালকুলেট করে এখন বের করতে হবে, এটা বলা নেই। আচ্ছা, এটা কিভাবে বের করবেন? ডেবিট পাশে টাকাটা যোগ করেন এবং ক্রেডিট পাশে টাকার সাথে মিলিয়ে দেখেন কত টাকা ডিফারেন্স। 10,000 কোন পাশে কম? ডেবিট ডেবিট পাশে কম মানে আমাদের কি হয়েছে? লস অন ডিসপোজাল। আপনারা ডেবিট এন্ড ক্রেডিট ক্যালকুলেশন করে দেখবেন কোন পাশে অ্যামাউন্ট বেশি। যদি আমাদের কোন পাশে ডেবিট পাশে অ্যামাউন্ট কম থাকে, দ্যাট মিন্স আমাদের লস, আর যদি ক্রেডিট পাশে অ্যামাউন্ট কম থাকে গেইন, দ্যাট মিন্স আমাদের ক্রেডিটে অ্যামাউন্ট। হ্যাঁ বলছি, এখানে আমাদের লস হয়েছে না, এটাকে দিয়ে ফেলেন। তাহলে আমাদের ডেবিট পাশে কি কি আসছে? ক্যাশ আসবে 20,000, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আসবে কত? 42,000 এন্ড লস অন ডিসপোজাল আসবে 10,000। আর আমরা ক্রেডিট করব কোনটা? ইকুইপমেন্ট 72,000। এখন আপনার কাছে এটা একটু দেখে নিই। এই যে ওরা একটু উল্টোপাল্টা করে করেছে, আপনারা সিরিয়াল করে করবেন। ক্যাশ দিবেন, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন দিবেন, লস অন ডিসপোজাল দিয়ে দেন ইকুইপমেন্টটা দিবেন। তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই জার্নালে কারো কোনো সমস্যা আছে? আপনাদের ডিসপোজালের ম্যাথ বেসিক্যালি এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন গেইন তাহলে কিভাবে করবেন। এইখানে আপনারা 20,000 ক্যাশ দিয়ে ট্রানজাকশনটা করেছে না, এটা আপনারা 40,000 দিয়ে এখন সেম, বাকি সব কিছু সেম থাকবে, 40,000 দিয়ে জানাবেন। জার্নালে লিখব কি? জার্নালটা সেম সবকিছু এই যে এরকম থাকবে, 40,000 দিয়ে সেম জার্নালটা আবার করেন। ক্রেডিট পাশে কম হয়ে যাবে। করতে বলেছি, করে দেখেন। করেন সেম ভাবে। ক্যাশ হবে 40,000, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন এভরিথিং দিয়ে নতুন ভাবে জার্নালটা দেন। যেইভাবে যে স্টেপে আমি যেতে বলেছি ঠিক সিমিলার স্টেপে যাবেন। প্রথমে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করে দিবেন। করেছেন কত? 42,000 ওকে ওয়েট। আর ইকুইপমেন্ট কত দিয়ে ক্রেডিট করব? 70,000 এই দুটো করে ফেলেন। এরপর এখন আমরা ক্যাশ কত পাচ্ছি? 40,000 ক্যাশ কোন পাশে যাবে? ডেবিটে যাবে। এবার ডেবিট ক্রেডিট ক্যালকুলেট করে দেখো কোন পাশে কম। কোন পাশে বেশি আছে, কোন পাশে কম আছে? ডেবিটে বেশি হয়ে গেছে, ক্রেডিট সাইডে কম আছে, দ্যাট মিন্স আমাদের এখানে কি হচ্ছে? গেইন অন ডিসপোজাল হচ্ছে। গেইন অন ডিসপোজাল কত টাকা ডিফারেন্স হচ্ছে? 10,000 ঠিক আছে? গেইন এন্ড ডিসপোজাল ক্রেডিট হয়ে যাবে। ক্রেডিট হয়ে যাবে কারণ আমরা কি আমাদের 40,000 দিয়ে সেল করার কারণে অ্যামাউন্টটা এক্সিড হয়ে যাবে।
করেছি কত টাকা বলেন তো? 42 42,000, কারণ এটা অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমরা $42,000 এর অ্যাসেটটা ইউজ করেছি, সেল করেছি কত টাকায়? 40,000। টোটাল প্রাইস তাহলে কত হয়ে গেছে? 82,000 82,000 হয়ে গেছে টোটাল ভ্যালুটা, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল? 70,000 দ্যাট মিন্স আমরা 72,000 যে অ্যাসেটটা ছিল, $72,000 এর অ্যাসেটটা অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু হাতে আছে কত টাকা? 82,000। তার মানে কি 10,000 টাকা আমাদের প্রফিট হয়ে গিয়েছে এই অ্যাসেটটা। এই প্রফিটে আপনারা ক্রেডিট পাশে অ্যাড করবেন। আচ্ছা That's it. সবাই ক্লিয়ার? আপনাদের জন্য 11। আচ্ছা, তাহলে আপনারা আমি বলি ওই ওয়েতে চিন্তা করবেন না, আপনারা খুব সিম্পলি শুনেন, আপনাদের কনফিউশন দূর করার জন্য খুব সিম্পলি আপনারা দুইটা অ্যাকাউন্ট দিবেন, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আর ইকুইপমেন্ট। দেন সেল করার পর ক্যাশ কত পাচ্ছেন সেটা দিয়ে দিবেন। তারপর ডেবিট আর ক্রেডিট সাইডের পার্থক্য বের করে যেই সাইডে কম সেই সাইডে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। যদি ডেবিট সাইডে কম হয় তাহলে সেটা আমাদের লস অন ডিসপোজাল, যদি ক্রেডিট সাইডে কম হয় সেটা আমাদের গেইন অন ডিসপোজাল। এভাবে করলে আপনাদের ম্যাথটা আরো ইজি ওয়েতে আপনারা করে ফেলতে পারবেন এবং সময়টাও কম লাগবে। আমি কিন্তু আরেকটা ওয়েও আপনাদেরকে বুঝিয়েছি, যেটা কি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন করলাম, ক্যাশ অ্যাড করলাম, দেন সেটা আমরা অ্যাসেটের বুক ভ্যালুর সাথে মাইনাস করে বের করলাম 10,000 আমাদের এক্সট্রা আমরা হাতে পেয়েছি, এটা আমাদের গেইন অন ডিসপোজাল। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দিস ম্যাথ অলসো ইন দিস ওয়ে। আপনাদের জন্য যেটা সুবিধা, যেটা ইজি মনে হয় আপনারা সেই ওয়েতে ম্যাথটা করতে পারবেন। এই টাইপের ম্যাথে আপনাদের বেসিক্যালি আসবে। এটাই তো আমরা দেখলাম। আচ্ছা, আপনাদের ম্যাথ প্ল্যান্ট অ্যাসেট ডিসপোজালের এটাই আপনাদের জার্নালের সুবিধা হবে, ঠিক আছে? এখন আমরা আরো দুইটা টার্ম শিখব। আমরা এতক্ষণ ডেপ্রিসিয়েশন শিখে এসেছি না? লাস্ট ক্লাস আমরা ডেপ্রিসিয়েশন শিখেছি, আমরা ডেপ্রিসিয়েশন জানি। ডেপ্রিসিয়েশন কোন অ্যাসেটের উপর ধরা হয়? প্ল্যান্ট অ্যাসেটের উপর, এক্স্যাক্টলি। কিন্তু আমরা যখন চ্যাপ্টারটি স্টার্ট করেছিলাম তখন দেখছি প্ল্যান্ট অ্যাসেটের সাথে আরো দুইটা অ্যাসেটের নাম ছিল। কি কি ছিল? ন্যাচারাল রিসোর্সেস ছিল, আর একটা ছিল কি ইনট্যানজিবল অ্যাসেট। এই দুইটা অ্যাসেট কিন্তু ছিল। এখন এই দুইটা অ্যাসেটের ক্ষেত্রে তাহলে কি হয়? এই দুইটা অ্যাসেটের ক্ষেত্রে কিন্তু ডেপ্রিসিয়েশন হয় না। আগে আমরা একটু দেখি ন্যাচারাল রিসোর্সের যে বিষয়টা। দেখেন কি বলেছে, প্রাইস নিডেড। ন্যাচারাল রিসোর্সের কস্টিং প্রাইসটা কি হয়? প্রাইস নিডেড টু অ্যাকুয়ার দ্য রিসোর্স এন্ড প্রিপেয়ার ইট ফর ইটস ইন্টেন্ডেড ইউজ। তাহলে ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রে ন্যাচারাল রিসোর্স অ্যাকুয়ার করার জন্য যে কস্টিংটা হয় এবং সেটা আলটিমেটলি ইউজেবল করার জন্য যে কস্টিংটা হয়, সব অ্যাড করে আমরা ন্যাচারাল রিসোর্সের কস্টিংটা ক্যালকুলেট করি। কিন্তু এটার কোনো ডেপ্রিসিয়েশন হয় না। কি হয়? ডিপ্লেশন হয়। ওয়ার্ডটা দেখেন স্লাইডে আছে। ডিপ্লেশন মানেটা কি? অ্যালোকেশন অফ দ্য কস্ট। থিমটা কিন্তু সেম, বিষয়টা সেম। ডেপ্রিসিয়েশন বলেন, ডিপ্লেশন বলেন বা আরেকটা টার্ম আছে সেটা বলেন, বিষয়টা সেম, অ্যালোকেশন অফ কস্ট। কিন্তু ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রে ডিপ্লেশন ওয়ার্ড ইউজ করা হয়। Allocation of the cost to expense in a rational or systematic manner over the resources useful life. এই যে কস্টিংটা আমরা শুরুতে ধরলাম ন্যাচারাল রিসোর্সে, সেটা একটা কি করে দিতে হবে? অ্যালোকেট করে দিতে হবে একটা রেশনাল এন্ড সিস্টেমেটিক ম্যানারে। আমরা এই ন্যাচারাল রিসোর্স যতটুকু পর্যন্ত ইউজ করতে পারবো সেই ইউজফুল লাইফে। Depletion is to natural resource as depreciation is to plant asset. ন্যাচারাল রিসোর্সে ডিপ্লেশন হয় যে এরকম, প্ল্যান্ট অ্যাসেটের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হয়। কোম্পানিজ জেনারেলি ইউজ ইউনিটস অফ অ্যাক্টিভিটি। আমরা ডেপ্রিসিয়েশনে তিনটে মেথডে সবগুলো ইউজ করতে পারি, কিন্তু ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রে যে ডিপ্লেশনটা করা হয় সেটা ইউনিটস অফ অ্যাক্টিভিটিতে করা হয়। যতটুকু ইউজ করা হয়েছে ততটুকুই ডিপ্লেশন হয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট।
ইনট্যাঞ্জিবল অ্যাসেটগুলো আসলে কি সেটা নিয়ে একটু আমরা দেখি। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আর রাইটস, privileges and competitive advantage that do not possess physical substance। মানে কি বলা হয়েছে, ইনট্যাঞ্জিবল অ্যাসেটগুলো হচ্ছে কিছু রাইটস, কিছু প্রিভিলেজ এবং কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেটা কোনো ফিজিক্যালি আমরা কি করতে পারি না, সাবস্টেন্স খুঁজে পাই না, বা যেটা কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নেই। নরমালি ক্লাসিফাইড অ্যাজ লং টার্ম অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেট কি ধরনের হয়, লং টার্ম হয়, কিন্তু শর্ট টার্ম হয় না। কমন টাইপস অফ ইনট্যাঞ্জিবলস আর কি কি হতে পারে, ইনট্যাঞ্জিবল অ্যাসেটগুলো প্যাটেন্ট হয়, কপিরাইট হয়, franchises or licenses হয়, trademarks or trade names and goodwill. These are the types of intangible assets or examples of intangible assets. এখন তাহলে intangible asset এর allocation কিভাবে হয় সেটা একটু আমরা দেখি। Here it is. Depreciation for intangible asset. এখানে depreciation কথাটা ইউজ করা হলেও actually যখন ক্যালকুলেশন করব তখন depreciation ওয়ার্ডটা আসে না। কি আসে? Depreciation is referred as amortization. কি বলা হয়? Amortization. বিষয়টা কিন্তু সেম, allocation of cost, but intangible asset এর ক্ষেত্রে বলা হয় amortization. Amortization মানেটা কি? Amortization is only applicable for intangible assets with limited life, not for those with unlimited life. Intangible asset অবশ্যই লাইফটা কি হতে হবে, লিমিটেড হতে হবে, আনলিমিটেড হওয়া যাবে না। আচ্ছা, কোনো একটা কোম্পানির গুডউইল, এই যে ওয়ার্ল্ড স্টার্টিং থেকে এখন পর্যন্ত সবগুলো, মানে ধরেন একদম ওয়ার্ল্ডের স্টার্টিং এ যখন থেকে এই কোম্পানি বিজনেস বা গুডউইলের বিষয়গুলো সম্পর্কে আমরা জানি, অনেক কোম্পানিজ এসেছে না, এখন কি এইসব কোম্পানির এক্সিস্টেন্স আছে? বাট যখন এই কোম্পানিগুলো এসেছিল একটা টাইম কিন্তু এরকম গেছে যে যখন তাদের গুডউইল অনেক ভালো ছিল, কিন্তু সেটা এখন নেই। তার মানে কি তাদের লাইফ টাইমটা লিমিটেড ছিল। এখনো কারেন্টলি এক্সাম্পল পারফেক্ট এক্সাম্পল, তারা কিন্তু অনেক লং একটা টাইম ধরে কি করেছে, কাইন্ড অফ রাজ্য করেছে, কিন্তু এখন সেটার কোনো এক্সিস্টেন্স আছে? নেই। আমার চাইতে ভালো এক্সাম্পল আপনাদের কাছ থেকে পাওয়া যায়। এখন কারেন্টলি এরকম অনেক অর্গানাইজেশন আছে যেটা আপনারা 10 ইয়ার্স পর, 20 ইয়ার্স পর, 30 ইয়ার্স পর কোনো এক্সিস্টেন্স খুঁজে পাবেন। এগুলো কিন্তু ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ঠিক আছে? গুডউইলটা হতে পারে, প্যাটেন্ট হতে পারে। সো আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেটের অ্যামোর্টাইজেশন সেই ধরনের ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে করব যেগুলোর ইউজফুল লাইফটা লিমিটেড। Amortization method is similar to depreciation. Intangible assets are typically amortized on straight line method. বুঝতে পেরেছেন? Intangible asset এর একটা অ্যামাউন্ট ধরা হয়, সেটার একটা ইউজফুল লাইফ ধরা হয়, এবং পার ইয়ারে স্ট্রেট লাইন আমরা কি করেছি, সেম অ্যামাউন্টে ডেপ্রিসিয়েশন করে দিয়েছি না? এইখানে আমরা সেম অ্যামাউন্টটাই ইনট্যাঞ্জিবল অ্যাসেটে প্রত্যেক ইয়ারে কমিয়ে দেব। এবার বুঝতে পেরেছেন? স্ট্রেট লাইনে করা হয়। আবার বলছি, ঠিক আছে? আমরা ডেপ্রিসিয়েশন তিনটা ওয়েট করেছিলাম না? প্রথমটা কি ছিল? স্ট্রেট লাইন মেথড ছিল। স্ট্রেট লাইন মেথডে আমরা কি করেছি, টোটাল অ্যামাউন্টটা ধরে সেটা যদি 5 বছর ইউজফুল লাইফ হয়, প্রতিটা বছরে সেম অ্যামাউন্ট আমরা কি করে দিয়েছি, কমিয়ে দিয়েছি। ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে সেম জিনিসটা করা হয়। ফর এক্সাম্পল, এগুলো ধরে নেওয়া হয় কারণ এগুলোর এক্সাক্ট যে ফিগার সেটা কিন্তু কখনো পাওয়া যায় না। ফর এক্সাম্পল, কোন একটা কোম্পানির গুডউইল আমরা ধরে নিচ্ছি 50 লাখ, যেটা 10 ইয়ার্স ধরে থাকবে। সবকিছু কিন্তু অ্যাজাম্পশন। তাহলে স্ট্রেট লাইনে প্রতি বছর এটার অ্যামোর্টাইজেশন রেট কত হবে? 50 লাখ যদি টোটাল কস্টিং হয় এবং ইউজফুল লাইফ যদি 10 লাখ হয়, কত হয়? 5 লাখ করে হয় না? ভাগ করে দেব আমরা প্রত্যেক বছরে, তাহলে আমাদের পার ইয়ারে অ্যামোর্টাইজেশন হবে 5। এভাবে করে স্ট্রেট লাইনে অ্যামোর্টাইজেশন করা হয়। আমি বলি, আপনারা ডেপ্রিসিয়েশনের ম্যাথ করবেন আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট আর ন্যাচারাল রিসোর্সের যে বিষয়গুলো পড়লাম, জাস্ট থিওরিটুকু জানলে আপনাদের চলবে।
ট্যাক্সেশনের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন, ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে অ্যামোর্টাইজেশন, আর ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রে ডিপ্লেশন। ঠিক আছে, এই তিনটা জিনিস এতটুকুই মনে রাখবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রে ইউনিটস অফ অ্যাক্টিভিটি ফর্মুলা ইউজ করা হয়, আর ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে স্ট্রেট লাইন যে মেথড সেটা ইউজ করা হয়। এলসি ইন্টারজিবল অ্যাসেট এলসি এলসি বিজনেসের ক্ষেত্রে এলসি বলা হয়, ওটা কি লেটার অফ ক্রেডিট, ওটা অন্য বিষয়। নাকি এগুলো যেমন হচ্ছে এগুলোর সাথে এটার সাথে কানেক্টেড না, এটার সাথে ওটা পুরোপুরি ডিফারেন্ট একটা বিষয়। আপনারা জাস্ট এতটুকু বিষয়টা, এই যে অ্যামোর্টাইজেশন, ডিপ্লেশন, এই ক্ষেত্রে এতটুকু বিষয় জানলেই চলবে। কারো কি কোনো সমস্যা আছে? ওকে, ফাইন। This is the end of this chapter and also end of our syllabus. আপনাদের যে সাজেশনটা প্রোভাইড করা হয়েছে সেইটা আপনাদের এই সিলেবাসটা মাথায় রেখেই কিন্তু প্রোভাইড করা হয়েছে। আপনারা যদি সাজেশনটা পারফেক্টলি কমপ্লিট করেন তাহলে এক্সামে আই হোপ আপনাদের কোনো সমস্যা হবে